দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রথমেই রংপুরের পীরগঞ্জে গিয়ে 2024 সালের গণ অভ্যুত্থানে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। এরপর বিকেলে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানান, তারেক রহমানের এই সফর ও জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া নেতাকর্মীদের মাঝেও বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান। কথা বলবো তার সঙ্গে। রুবায়েত, বিএনপির চেয়ারম্যান কখন রংপুরে পৌঁছাতে পারেন, কর্মসূচি নিয়ে বিস্তারিত আমাদের জানান। সুমন, আপনাকে জানাতে চাই যে এই মুহূর্তে আমরা ঢাকা রংপুর মহাসড়কের পাশে অবস্থান করছি। আমরা আপনি জানেন যে কাল 12:30 নাগাদ উত্তর এই জনপদগুলো অর্থাৎ রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, রংপুর এই কয়েকটি জায়গায় পথসভা জনসভা করার জন্য ঢাকা থেকে তিনি এসেছেন এবং গতরাত 2টা পর্যন্ত বগুড়া শহরের সর্বশেষ জনসভাটি তিনি করেছেন, যেটি তার নির্বাচনী এলাকায়। এই নির্বাচনী এলাকায় তিনি যেটি জানিয়েছেন যে উন্নয়নের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য তিনি ভোট চেয়েছেন এবং 12 তারিখের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট তিনি ধানের শেষে চেয়েছেন এবং 13 তারিখ থেকে বাংলাদেশ পাল্টে যাবে এমন একটি বার্তাও তিনি নেতাকর্মী এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। তার আগে তিনি নওগাঁতে পথসভা করেছেন, জনসভা করেছেন। অন্তত রাজশাহীর পরে 12টি জায়গায় পথসভা জনসভা করে যেটি বোঝা যাচ্ছে তারেক রহমান এবারের নির্বাচনী বৈতরণী পার হবার জন্য যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন তার মধ্যে দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরানোর একটি বার্তা রয়েছে উন্নয়নের ধারা অব্যাহত রাখার একটি প্রতিশ্রুতি। যেমনটা তিনি বলেছেন যে বগুড়ায় 2001 থেকে 2005 সাল পর্যন্ত বা 6 সাল পর্যন্ত ব্যাপক উন্নয়ন করেছিলেন। তিনি বলছেন এমন বগুড়ার মতো রোল মডেল তিনি পুরো বাংলাদেশকে করবেন। একই সঙ্গে রাজশাহী বা নওগাঁয় তিনি ভেদাভেদহীন রাজনীতির কথা জানিয়েছেন এবং একই সঙ্গে এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক সাড়া রয়েছে তার এই সফরকে কেন্দ্র করে। আজ তিনি কিছুক্ষণ পর অর্থাৎ বগুড়ায় তিনি এখন রয়েছেন, জুমার নামাজের পর তিনি রওনা দেবেন পীরগঞ্জের উদ্দেশ্যে। আপনি জেনে থাকবেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাড়িতে যাবেন, তার কবর জিয়ারত করবেন। সেখান থেকে তিনি রংপুরে প্রায় 19-20 বছর পর যাবেন এবং রংপুর এখন তিনি যখন ছিলেন তখন রংপুর রাজশাহী বিভাগের অন্তর্গত ছিল, কিন্তু রংপুর এখন স্বতন্ত্র একটি বিভাগ যার 8টি বড় জেলা রয়েছে। তো রংপুরে লাখ লাখ মানুষের সমাবেশ হবে, রংপুরের মানুষ মুখিয়ে আছে এই তারুণ্যের প্রতীক বিএনপির এই কাণ্ডারির বার্তা শুনবার জন্য। এটি বলা যাচ্ছে 4:30 নাগাদ রংপুর জাতীয় ঈদগাহ মাঠে বড় জনসমাবেশ এবং নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়েছে এই দলের পক্ষ থেকে। বলা যায় এই সফরের পর তিনি আগামীকাল সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল যখন ঢাকা ফেরত যাবেন তখন বড় বড় জনসভা তো করবেনই। তো সব মিলিয়ে দেশের গণতান্ত্রিক পন্থা অব্যাহত যেন থাকে এই বার্তাগুলো তিনি জনসভায় দিচ্ছেন। দেখা যাক রংপুর থেকে আরও কি বার্তা, নতুন বার্তা দেয়, আপনার মাধ্যমে দর্শকদের নিশ্চয়ই জানাবো। রুবায়েত, ধন্যবাদ আপনাকে। ক্ষমতায় গেলে আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার কথা জানালেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। ফেনীতে কিছুক্ষণ আগে শেষ হওয়া নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। এ সময় গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। আরও বলেন, একজন রিকশা চালকের ছেলে যেন প্রধানমন্ত্রী হতে পারে সেই বাংলাদেশ গড়বে জামায়াত। চট্টগ্রাম বিভাগ সফরের অংশ হিসেবে আজ ফেনীর পর নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে দলটির আমিরের। আপনারা ছিলেন আরো বেশি সন্ত্রাসের রাজ্যে এবং বংশানুক্রমিক সন্ত্রাস, এটি অন্য কোনো জেলায় খুঁজে পাওয়া যায় না। বাট তারপরেও আপনারা প্রতিবাদ অব্যাহত রেখেছিলেন। সন্ত্রাসীদের লাল চক্ষুকে পরোয়া করেন নাই। আপনারা এবং আপনাদের বুকের সন্তানের রাস্তায় নেমে এসেছিল। পুরা জুলাই জুড়ে আন্দোলন করেছেন। আগস্টের 5 তারিখ ফলাফল নিয়ে ঘরে ফিরেছেন।
জামায়াতের আমিরের সফরের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী নূর আলম। কথা বলবো তার সঙ্গে। নূর, ফেনীতে জামায়াতের আমির সহ অন্যান্য নেতারা কি বললেন, এরপর যেসব কর্মসূচি রয়েছে সে বিষয়েও জানাবেন। হ্যাঁ সুমনা, কিছুক্ষণ আগে যে ফেনী জেলার যে সরকারি যে পাইলট উচ্চ বিদ্যালয় রয়েছে সেই পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু জনসমাবেশ যেটা নির্বাচনী সেটা কিন্তু শেষ হয়ে গেছে এবং সেখান থেকে কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি হেলিকপ্টার যোগে এরপর যাবেন মাইজদি এবং সেখানে একটি জনসভা হবার কথা রয়েছে, সেই উদ্দেশ্যে তিনি গিয়েছেন এবং তারপরে সেখান থেকে বক্তব্য রাখার পর লক্ষ্মীপুরে একটি জনসমাবেশ হবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। তবে এই আজকের যে জনসমাবেশ নির্বাচনী যে আজকে যে ফেনী তৃতীয় পর্বের নির্বাচনী যে জনসভার মধ্য দিয়ে কিন্তু আসলে ফেনী জেলার মধ্য দিয়ে তাদের যে প্রচারণা সেটা কিন্তু শুরু হলো এবং সেখানে বক্তব্য রেখেছেন। আপনি জানেন যে 11 দলীয় জোট নিয়েই কিন্তু এখন জামাত ইসলামী সহ নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট রয়েছে সেই জোট কিন্তু তাদের নির্বাচনী যে সমীকরণ সেভাবে কিন্তু তারা মাঠ ঘোচাচ্ছেন এবং এখানে বক্তব্য রেখেছেন। আমরা দেখেছি এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির এখানে মুজিবুর রহমান মঞ্জু তিনি কথা বলেছেন এবং তারা বলেছেন আসলে তাদের ঐক্যবদ্ধভাবে তাদের যে স্লোগান ঐক্যবদ্ধ বাংলাদেশ, সেখানে যেই আসনে যেই প্রার্থীকে আসলে এই 11 দলীয় জোট থেকে তারা মনোনয়ন বা প্রার্থী বাছাই করেছে তার পক্ষ থেকে আসলে সবাই কিন্তু সেই একত্রের যে একটা সাম্য এবং ঐক্যের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন তারা জয়ী লাভ করতে পারে সেক্ষেত্রে সকলকে সেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে তারা বলেছেন এখানে কোনো দাড়িপাল্লা প্রতীক বা ইগল প্রতীক যাই বলে 11 দলীয় যে প্রতীক সেটা কিন্তু মুখ্য বিষয় না, মূলত ঐক্যবদ্ধভাবে যে তাদের যে স্লোগান সেই স্লোগানে যেই প্রার্থীকে যেখানেই তারা মনোনয়ন দিয়েছে তাদের পক্ষে সবাইকে কাজ করার যে আহ্বান সেটা কিন্তু আবারও দৃঢ় যে প্রত্যয় ব্যক্ত সেটাই কিন্তু আসলে জামায়াতের আমির করেছেন এবং তিনি আরেকটা বলছেন এখানে আসলে তারা বলেছেন যে এত বছর যে আসলে তারা যদি ক্ষমতা আসতে পারে তাদের যে কি নীতি নির্ধারণ পর্যায়ে বা তাদের যে তাদের যে পরিকল্পনা সেই বিষয়ে কিন্তু তারা তুলে ধরেছেন এবং এখন আমি যেই স্থানটি রয়েছে এই ফেনী সদর আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সমাবেশ কিছুক্ষণ আগে শেষ হওয়ার পরে যে মানুষ তাদের যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেটা নিয়েই কিন্তু তারা বাড়ি ফিরে যাচ্ছেন এবং তারা বলছে যারা আজকে থেকে যে তাদের যে নির্দেশনা সেই অনুযায়ী কাজ করবে। সুমনা, এই ছিল আমার কাছ থেকে যে ফেনীর যে নির্বাচনী যে জনসভার আজকে জামায়াত সহ 11 দলীয় জোটের তার সর্বশেষ। সুমনা, ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। সারা দেশের পাশাপাশি চট্টগ্রামেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নগরের বাকালিয়া এলাকার গণসংযোগ থেকে যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, গণসংযোগে প্রার্থীরা ভোটের পরিবেশ নিয়ে কি বলছেন, সার্বিক চিত্র নিয়ে আমাদের জানান। সুমনা, চট্টগ্রামে সকাল থেকে কিন্তু প্রত্যেকটা প্রার্থী তাদের নির্বাচনী যে এলাকাগুলো আছে সেগুলোতে তারা গণসংযোগ করছেন এবং মোটামুটি চট্টগ্রামে গণসংযোগের প্রথম থেকে জমে উঠেছে ভোটের হাওয়া। আমরা দেখেছি সকাল থেকে চট্টগ্রাম 9 আসনে যে ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান তিনি সকাল থেকে বাকলিয়া এলাকায় গণসংযোগ করছেন এবং প্রত্যেকটা ভোটারের কাছে তিনি যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া চট্টগ্রামের অন্যান্য আসনে যে প্রার্থীরা রয়েছেন দাঁড়িপাল্লা, ধানের শীষ এবং অন্যান্য যে দলগুলোর প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু গণসংযোগ করছেন। পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু এখন বইছে ভোটের হাওয়া। সর্বত্র কিন্তু স্লোগানে মুখরিত, যে যার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদেরকে কাছে টানার চেষ্টা করছেন এবং ভোটারদেরকে তাদের সমস্যার কথা শুনছেন এবং তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন। চট্টগ্রামের এই মুহূর্তে আমরা যেখানে আছি বাকলিয়া কিন্তু একটি বিশাল ঘনবসতি এলাকা। এখানে যেমন রয়েছেন বিত্তশালী বস্তিবাসী, প্রত্যেকটা বস্তিবাসীকেও তারা আশ্বস্ত করছেন যেন তাদের কর্মসংস্থান, তাদের বাসস্থান, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য সবকিছুর সমস্যার সমাধান করবেন এমনটাই প্রতিশ্রুতি দিচ্ছেন এখানে যে ধানের শীষের প্রার্থী রয়েছেন আবু সুফিয়ান। এছাড়া পাশাপাশি চট্টগ্রামের জামায়াতের যে 9 আসনের প্রার্থী ডাক্তার ফজলুল হক তিনিও কিন্তু একই আশ্বস্ত করছেন ভোটারদেরকে। সব মিলিয়ে চট্টগ্রামে কিন্তু পুরো নগর জুড়ে কিন্তু ভোটের হাওয়া। চট্টগ্রামে যেহেতু 16টি আসনের
11 জন প্রার্থী রয়েছেন বিভিন্ন দলের, সেই হিসেবে কিন্তু পুরো চট্টগ্রাম নগর জুড়ে এবং জেলা উপজেলাগুলো জুড়ে কিন্তু এই মুহূর্তে চলছে গণসংযোগ এবং স্লোগানে মুখরিত পুরো চট্টগ্রাম। বিশেষ করে এবার প্রার্থীদের কাছ থেকে যারা নতুন ভোটার তারা একটি আশা চাচ্ছেন যেন প্রত্যেকটা প্রার্থী নতুন ভোটারদের জন্য আসলে নতুন কি বার্তা, নতুন ভোটার যারা প্রথম ভোটার তাদের জন্য তারা কি করবেন, শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নতি করবেন, কর্মসংস্থানের কিভাবে যোগান দিবেন, এসব আশাগুলোই কিন্তু তারা তাদের কাছ থেকে শুনতে চাচ্ছেন এবং সেই হিসেবে কিন্তু প্রার্থীরা তাদেরকে সেই আশ্বাসগুলো দিচ্ছেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের যে অপ্রতুল শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামে, সেই শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর কথা বলছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছেন এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন আরও সরকারিকরণ করা হয়, সরকারিকরণের ব্যবস্থা বাড়ানো হয়, এই আশ্বাসগুলো কিন্তু দিচ্ছেন চট্টগ্রামের প্রার্থীরা। এই মুহূর্তে চট্টগ্রামের বাকলিয়ার প্রত্যেকটা এলাকায় ঘুরছেন 9 আসনে যে ধানের শীষের প্রার্থী তিনি এবং তার সাথে রয়েছেন নেতাকর্মীরা। তারা বলছেন যদি ধানের শীষের প্রতীক নিয়ে তারা যদি সংসদে যেতে পারেন তাহলে সাধারণ মানুষকে আগামী 13 ফেব্রুয়ারি থেকে নতুন একটি বাংলাদেশ তারা উপহার দেওয়ার চেষ্টা করবেন, এই আশ্বাস কিন্তু তারা দিচ্ছেন। তো চট্টগ্রামে এই মুহূর্তে আসলে জমজমাট ভোটের হাওয়া বইছে এবং গণসংযোগ থেকে আজকে যে তথ্যগুলো ছিল আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। সুমনা। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি। ঢাকায় ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন 3 নারী প্রার্থী। নিজ নিজ আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, বিএনপির সানজিদা ইসলাম তুলি ও গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তার লিমা। জনগণকে তারা কতটুকু আকৃষ্ট করতে পারছেন তা জানা যাবে আগামী 12 ফেব্রুয়ারি। রাজধানীর রাজপথে এখন ভোটের হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার নির্বাচনী আসনগুলোতে বইছে উৎসবের আমেজ। তবে এবারের লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করেছেন 3 নারী প্রার্থী। পেশাজীবী থেকে রাজপথের লড়াকু সৈনিক সবাই ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। সোশ্যাল মিডিয়া থেকে সরাসরি জনমানুষের কাতারে ডাক্তার তাসনিম যারা কাজ করেন জনস্বাস্থ্য ও আধুনিক নাগরিক সেবা নিয়ে। তার প্রচারে গুরুত্ব পাচ্ছে দীর্ঘমেয়াদী সংস্কার। পুরাতন যে রাজনীতি, সহিংসতার রাজনীতি, অর্থ পেশি শক্তির রাজনীতি, মানুষ এটা রিজেক্ট করেছে। তো আমার মনে হয় যে রাজনীতিটা জনসেবার রাজনীতি, মানুষের সমস্যার কথা বলতে পারে, মানুষের যে চাওয়া পাওয়া সেইটা যারা ধারণ করতে পারবে তারাই রাজনীতিতে সফল হবে। অন্যদিকে দীর্ঘ লড়াই আর ত্যাগের প্রতীক হয়ে মাঠে আছেন ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি। নিখোঁজ স্বজনদের অধিকার আদায়ের লড়াই থেকে সংসদীয় রাজনীতিতে আসা তুলি ভোটারদের কাছে টানছেন ত্যাগের আবেগ ও দলীয় সংহতি দিয়ে। সবসময় আমাদের প্রতিশ্রুতি একটা পরিচ্ছন্ন, সুন্দর এবং গ্রিন ঢাকা গঠন করার, নিরাপদ ঢাকা গঠন করার, ঢাকা 14। সেখানে প্রত্যেকটা নাগরিকের জননিরাপত্তা নিশ্চিত করা হবে উন্নয়নের পাশাপাশি। পিছিয়ে নেই রাজপথের লড়াকু নেত্রী তাসলিমা আক্তার লিমা। গণসংহতি আন্দোলনের এই প্রার্থী কথা বলছেন শ্রমজীবী মানুষের অধিকার, ন্যূনতম মজুরি আর বৈষম্যমুক্ত সমাজ নিয়ে। তার প্রতিশ্রুতি সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা। আমরা মনে করি শ্রমজীবী মানুষের তাদের যাতে একটা মর্যাদাপূর্ণ জীবন হয়, মর্যাদাপূর্ণ মজুরি হয় এবং শ্রম অধ্যাদেশ যেটা হয়েছে সেটা যাতে আইনে বাস্তবায়ন হয়। বাংলাদেশের নারীরা যাতে নাগরিক মর্যাদা পায়। আমাদের একটা বড় চাওয়া নাগরিক মর্যাদার বৈষম্যহীন বাংলাদেশ। সেটা একদিনে হবে না, আমরা মনে করি সকলে মিলে আমরা সেই শুরুটা করতে পারবো। এসব নারী প্রার্থীদের কাছে আশা প্রত্যাশার কথা জানান সাধারণ ভোটাররা। উনি যেহেতু নতুন দাঁড়াইছে, সবাই বিবেচনা কইরা যদি ওনাকে ভোটে পাশ করায় তো আশা করি আমাদের এলাকার যদি কোনো ভালো কিছু হয়, কারণ আমরা তো বিগত অনেক কিছুই দেখে আসছি, কারণ সবাই চেয়েছে কি যে নতুন কিছু দেখার জন্য। নারী যারা ইলেকশন করছেন বা রাজনীতি পথে আসছেন, এটাতে আমরা অনেক সাপোর্ট করি। রাজধানীতে নারী প্রার্থীরা জনগণকে কতটুকু আকৃষ্ট করতে পারছেন তা জানা যাবে 12 ফেব্রুয়ারি। 3 জন প্রার্থীর লক্ষ্য ভিন্ন হলেও গন্তব্য একটি আধুনিক এবং নিরাপদ ঢাকা গড়া। ভোটাররা কি পেশাজীবী দক্ষতাকে বেছে নেবেন নাকি রাজনৈতিক সংগ্রামের উত্তরাধিকার বা আদর্শিক লড়াইকে প্রাধান্য দিবেন? তার উত্তর মিলবে ভোটের দিন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।
ঢাকায় মাঘের শীতের কোনো আমেজ না থাকলেও বাজারে ভরপুর মিলছে মৌসুমী সবজি। দাম নিয়েও ক্রেতার অভিযোগ নেই বললেই চলে। স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। এছাড়া ক্রেতাকে চাল ও চিনি কিনতে হচ্ছে আগের চড়া খরচেই। রাজধানীর বাজারে এখনও সবজিতে স্বস্তি মিলছে। ক্রেতা বিক্রেতারা বলছেন, সরবরাহে ঘাটতি না থাকায় ফুলকপি, বাঁধাকপি, শিম, আলু, টমেটো সহ প্রায় সব ধরনের সবজি মিলছে 30 থেকে 60 টাকার মধ্যে। শীতের শেষ সিজন না, সব সবজির আমদানি বেশি, এখন দাম কম। লাউ 30 টাকা, 40 টাকা, কপি 30, 25, আলু 25 টাকা, সিম 20 টাকা কেজি, খাটা সিম। আমরা কোনো সবজি খাইতে চাই না। এই গাজর 50 টাকা, মটর 100 টাকা বিক্রি করি। মোটামুটি দাম কম আছে, সবজি সব সবজি আছে। ফুলকপি 30 টাকায় বড়টা পাওয়া যায়, বাঁধাকপি 30 টাকায় পাওয়া যায়, হ্যাঁ, বেগুন 30 টাকা। আগে যেরকম 100 বা 70, 80 এরকম না, এখন বিষয় হলো 40, 50 বা ভালো সবজি হলে 60 টাকা, ইয়ার বেশি নাই বাজারে। মোটামুটি এখন সবাই কিনা খাওয়ার মতো যোগ্যতা আছে। চাল, ডাল, চিনি ও তেল সহ অন্যান্য পণ্য আগের দামে স্থিতিশীল রয়েছে। ছোলা, মসুর ডাল, খেসারির ডাল, আমাদের বেসন বাঙ্গানো অ্যাঙ্গার ডাল, এগুলো মোটামুটি আছে, তবে আগের মতো অত বেশি বাড়ে না। হয়তো সামান্য দেখা গেছে কেজিতে 8 টাকা করে বাড়ছে। এটা রমজানে তো একটু চাহিদা বেশি, ওই হিসাবে একটু দাম একটু বেশি, মানে অস্বাভাবিক কিছু এখন পর্যন্ত বাড়ে না। পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও কিছুটা বেড়েছে আদা রসুনের। পেঁয়াজের দাম মানে সেম আছে, শুধু রসুনটা 10 টাকা বাড়ছে। আগের সপ্তাহ আসলে 180 টাকা, সপ্তাহে হয়েছে 200 টাকা, 190 টাকা বেচতে আছে আর কি, 10 টাকা বাড়ছে। আর দেশি রসুন আগের দামে আছে। আদারটা মানে 180 বেচছিলাম, এখন বেচতে আছি 200 আর 180। না, আদারটাও 10 টাকা বাড়তি আর কি। মাছের সরবরাহ ভালো থাকায় দাম কম বলছেন বিক্রেতারা, সন্তুষ্ট ক্রেতাও। শুক্রবারে মাছের বাজারে আপনার একটু সকালে একটু বেশি থাকে, বিকাল হয়তো একটু কম থাকে আর কি। তারপরে মোটামুটি রেট ভালোই আছে এখন, আগের তুলনায় একটু কমই আছে মাছের বাজার। রেগুলারই বাজার করে থাকি আসলে, কারণ বাজারে আর কি মানে সব সময় সব রকমের রেটে মাছ থাকে না। বিশেষ করে এখন আমরা আর কি একটু সস্তা পাইতেছি মাছগুলো আর কি। চিং মাছ ছোট আছে, বড় আছে, মানে দাম আগের মতনই আছে, সে একটা বাড়ে না। কারওয়ান বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 ও গরু 750 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো। এরপর আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।